মহাকর্ষ অভিকর্ষের আমরা গত ক্লাসে অভিকর্ষজ ত্বরণ পর্যন্ত করছিলাম। সো আমাদের গতকালকের পড়াটা ছিল অভিকর্ষজ ত্বরণ, এটুকু ছিল। আচ্ছা, এখানে মাঝখান দিয়ে আমরা যে ক্যাপলারের কথা বলতেছিলাম না, বিজ্ঞানী ক্যাপলার চিন্তা করতেছিলেন গ্রহ নক্ষত্র এগুলোর গতি নিয়ে চিন্তা করতেছিলেন। সো ক্যাপলারের কিছু সূত্র আছে, ইউজুয়ালি তোমাদের চ্যাপ্টারের বইয়ের এই অংশটাতে সেই ক্যাপলারের সূত্র থাকে, কিন্তু আমি এটা একটু পরে পড়াবো। যেহেতু অভিকর্ষ ত্বরণের কথা বলে ফেলছি বা অভিকর্ষ ত্বরণের কথাগুলো বলা হয়, আমি ইউজুয়ালি চ্যাপ্টারটাকে এখানে ক্যাপলারের সূত্র না পড়ে একটু পরে পড়াই। তার আগে এই যে অভিকর্ষ ত্বরণ নিয়ে একটু ডিটেল আলোচনা তোমাদের বইতে আছে। কীরকম আলোচনা? দেখো, আমরা বলতেছিলাম অভিকর্ষ ত্বরণটা পরিবর্তনশীল, ঠিক না স্যার? কীরকম পরিবর্তনশীল? ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বা নিচের দিকে নামলে আমরা কি করতে পারি? অভিকর্ষ ত্বরণটা ভিন্ন ভিন্ন মান পেতে পারি বা পাই। বুঝতে পারছো? এই যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা আলোচনাটা করব। এটা ছাড়াও আর কি কি নিয়ামকের উপর ভিত্তি করে বা আর কি কি পরিবর্তন হলে আমাদের এই অভিকর্ষ ত্বরণের মানটা পরিবর্তন হয়ে যায় তা আমরা দেখব। অর্থাৎ সহজ ভাষায় অভিকর্ষ ত্বরণের মানের যে নির্ভরশীলতার ব্যাপারটা আছে সেটা আমরা আজকে জানবো, ঠিক আছে? সো এটা জানার পরে লাস্টে দিয়ে আমরা ক্যাপলারের সূত্র বলবো, ঠিক আছে? তো তোমরা সবাই একটু হেডিং দিবা হলো যে তোমরা হেডিং দিবা অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন বা অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তন। সো অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন আজকের আমাদের আলোচ্য বিষয়। এখানে তিনটা ব্যাপার আছে স্যার। একটা হচ্ছে উচ্চতার কারণে, উচ্চতার ক্রিয়া লিখো। এটা লিখবা উচ্চতার ক্রিয়া। 2 নম্বরে লিখবা অক্ষাংশের ক্রিয়া। 3 নম্বরে লিখবা হচ্ছে একটা হচ্ছে উচ্চতার ক্রিয়া, একটা হচ্ছে অক্ষাংশের ক্রিয়া, আরেকটা হলো পৃথিবীর ঘূর্ণনের ক্রিয়া। পৃথিবীর ঘূর্ণনের ক্রিয়া। এই তিনটা কারণে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হয়ে যায়। আমাদের উচ্চতার যেই ক্রিয়াটা আছে, উচ্চতার কারণে আমরা কি কি করব? একটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ হতে উপরে, আরেকটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে নিচে। এখানে দুইটা অংশ আছে, ক খ দিয়ে লিখতে পারো তোমরা। একটাকে ক নাম দাও, একটাকে খ দাও। এই দুইটা থাকবে। একটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে, আরেকটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে। ঠিক আছে স্যার? সো এই কনসিডারেশনটা আমরা একটু দেখব, ঠিক আছে? সো আমরা শুরু করি। কি দিয়ে শুরু করব? উচ্চতার ক্রিয়া। ঠিক আছে? তো এখানের মধ্যে যে প্রথম অংশটা আছে, ভূপৃষ্ঠ হতে উপরে। ভূপৃষ্ঠ হতে উপরে। ভূপৃষ্ঠ হতে উপরে যদি আমরা হিসাব করি, দেখো স্যার,
আমাদের এখানে পৃথিবী আছে, তুলে ফেলো, তুলে ফেলে আমি বুঝাই দিচ্ছি। এটুকু তুলে ফেলছো? হ্যাঁ, তুলে ফেলে এখন স্টপ করো, শেষ। এদিকে দেখো, আগে আগে বুঝতে হবে এইটা হলো আমাদের ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠের আমরা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ আর বলতেছি, হ্যাঁ। সো পৃথিবীর ব্যাসার্ধ আমরা আর বলতেছি এইখানে। এবার এখান থেকে একটা উচ্চতায় উঠবো আমরা। দেখো, ধরো এই উচ্চতাটাকে আমরা বলতেছি এইচ উচ্চতা। এখন নিশ্চয় আমাদের এই এইচ উচ্চতায় জি এর মান এখানে যা আছে এখানে একই হবে না, ভিন্ন হবে স্যার। এখান থেকে এখানের জি এর মানটা আমাদের কি হবে? ভিন্ন হবে। তো ভিন্নটা কি এবার একটু আসো স্যার। সো ভূপৃষ্ঠ থেকে এই যে ভিন্নতাটা যে আছে এটা বোঝার জন্য আমাদের একটা সূত্রে যেতে হবে। অভিকর্ষজ ত্বরণের জি এর জন্য আমরা ফর্মুলা পড়ছিলাম হচ্ছে কি জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে জি ছিল কি? জি ছিল হলো আমাদের ইউনিভার্সাল যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকটা আছে সেই মহাকর্ষীয় ধ্রুবক। ক্যাপিটাল এমটা ছিল গ্রহটার বা পৃথিবীর ভর। ভেরি গুড, পৃথিবীর ভর। আর আর কি ছিল? আর হচ্ছে ব্যাসার্ধ না, আর হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। আর হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। এবার যদি আমরা ভূপৃষ্ঠে শর্টকাট লিখতেছি, অভিকর্ষজ ত্বরণ হিসেব করি। ভূপৃষ্ঠে কেন্দ্র থেকে দূরত্ব কতটুকু স্যার? এই যে ভূপৃষ্ঠের একটা বিন্দু আমরা এটা বলতেছি, এটাকে ধরো আমরা নাম দিচ্ছি বি পয়েন্ট, এটাকে আমরা নাম দিচ্ছি এ পয়েন্ট। বি পয়েন্টটা আমার ভূপৃষ্ঠে না স্যার? বি পয়েন্টটা ভূপৃষ্ঠে। এই বিন্দুতে আমার কেন্দ্র থেকে দূরত্ব কত? পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, বলো ক্যাপিটাল আর। সো পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, স্মল আরটাকে আমরা রিপ্লেস করে কি লিখবো? ক্যাপিটাল আর স্কোয়ার। এটা কি পেলাম? ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ পেয়ে গেলাম। এবার আমরা কি করব? এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় জি ইকুয়াল জিএম ডিভাইডেড বাই, এখানে আমাদের টোটাল ডিস্টেন্সটা কতটুকু হয়ে যাচ্ছে? দেখো, স্মল আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ। দেখো কেন্দ্র থেকে দূরত্ব কতটুকু হয়ে গেছে? আর প্লাস এইচ। তো হয়ে গেল আর প্লাস এইচ উচ্চতা। ঠিক আছে, বলো। মহাবিশ্বের সকল বিন্দুর জন্য জি এর মানটা সেম থাকবে। গত ক্লাসে তো বললাম এটা সার্বজনীন, সব জায়গায় একই ক্যাপিটাল জি এর মানটা আর কি। হ্যাঁ, ক্যাপিটাল জি তো বলছে নাকি? ওকে, ভেরি গুড। তো তাহলে আমরা এখানে দুইটা অংশ পেয়ে গেলাম। একটা হইল যে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণটা কত এবং ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আমরা কত, ডিফারেন্সটা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো তোমরা। এটাকে যদি এবার আমরা সমীকরণ নাম্বার 1 বলি, এটাকে যদি আমরা সূত্র নাম্বার 2 বলি, 1 2 একটা থেকে একটা ভাগ করে এটার নিচে আমরা একটু অন্যরকম করে রাখতে পারি। এটা এইচ উচ্চতায়, তো তার জন্য এটার নিচে আমরা এইচ দিয়ে দিব স্যার। তাহলে এবারে 2 কে যদি 1 দিয়ে ভাগ করি কি পাচ্ছি? জি এইচ ডিভাইডেড বাই জি ইকুয়াল, আমাদের কাটাকাটি গিয়ে আমাদের উপরের অংশে কি বসে? আচ্ছা, কাটাকাটি পরে করো, আগে বসাই দাও। ঠিক আছে। সো তোমরা উল্টাই নিয়ে যেভাবে করতে পারো করে কাটাকাটি করে নিশ্চয়ই তোমরা এটা পাবা, আর স্কোয়ার আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু, এটাই পাচ্ছি জাস্ট এই সমীকরণটায়। জিএম জিএম কাটাকাটি চলে যাচ্ছে, ইন্টু 1 থাকে, 1টা আমরা বাদ দিয়ে দিছি। সো জিএম জিএম কাটাকাটি গিয়ে 1 হয়ে যাবে। সো সুতরাং আমরা এখানে কি বলতে পারি? এইচ উচ্চতায় জি এর মান যখন আমাদেরকে বের করতে হবে, তখন যদি ভূপৃষ্ঠের জি এর মান বলে দেওয়া থাকে তখনও আমরা বের করে ফেলতে পারবো এই সূত্রের মাধ্যমে। এখানে তোমাদেরকে আমি লাল কালি দিয়ে বক্স করে 3টে সূত্র দিলাম। এই 3টে সূত্র একটু তোমাদের মুখস্থ করা লাগবে। একটা তো নিশ্চয়ই আমরা জানি ভূপৃষ্ঠে জি এর মান, আর বাকি 2টি সূত্র এখানে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান বের করার জন্য। একবার হচ্ছে পৃথিবীর ভর বা গ্রহটার ভর এবং কি দেওয়া থাকলে ইউনিভার্সাল কনস্ট্যান্টটা আমরা মুখস্থ মান জানি সেটা থেকে, আর আরেকটা হলো ভূপৃষ্ঠে জি এর মান দেওয়া থাকলে। কথার কথা, তোমাকে বললো যে পৃথিবী না চাঁদের উপরে অভিকর্ষ ত্বরণের মান বের করতেছ, কিন্তু কথা হচ্ছে তোমাকে চাঁদের ভর বলে নাই।
চাঁদের পৃষ্ঠের জি এর মান বলে দিছে, চাঁদের পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান বের করতে বলছে, তখন কোন সূত্র করবা? তখন কিন্তু তোমাকে চাঁদের ভর বলে দেওয়া নাই, তাহলে তুমি এটা ইউজ করতে পারবা? এটা পারবা না, কিন্তু তখন তোমাকে ইউজ করতে হবে এইটা, পৃষ্ঠের জি এর মান দেওয়া আছে ওইখান থেকে করে আনতে হবে, ঠিক আছে? এটা শুধুমাত্র পৃথিবীর জন্য তা কিন্তু না, এটা যে কোনো গ্রহ, উপগ্রহ, নক্ষত্রের জন্য করতে পারো। যদিও তুমি নক্ষত্রে গিয়ে অভিজ্ঞ ধরনের ফিল করতে পারবা না, নক্ষত্রে গেলেই ঝলসে যাবা, ঠিক আছে? গ্রহ, উপগ্রহ, যে কোনো বড় বিশাল ভারী বস্তু, গ্রহাণুপুঞ্জ এর একটা খণ্ড হতে পারে, যে কোনো জায়গায় আমার যদি তোমার কি দেওয়া থাকে ব্যাসার্ধ, ওই গ্রহটার ভর, এই সকল কিছু যদি দেওয়া থাকে, ঠিক আছে? সো ডিফারেন্ট ডাটা, তোমাকে কি ডাটা দেওয়া আছে তার উপর ভিত্তি করে তুমি সূত্র বসাবা, ঠিক আছে? একদম সিম্পল, একদম সিম্পল। এটা এইচ উচ্চতার জন্য আমরা করতেছি। খুব স্বল্প উচ্চতায়। এবার এখানে একটা কথা বলি, খুব স্বল্প উচ্চতায় তার মানে হচ্ছে এইচ ইজ ভেরি ভেরি লেস দেন ক্যাপিটাল আর। সে সময় হলে তখন আমাদের কি হচ্ছে 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর ইন্টু জি, এটা দিয়ে করতে পারবো। এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু দিবে না, কাছাকাছি ভ্যালু দিবে। এই ধরনের কাজগুলোকে আমরা বলি নিউমেরিক্যাল অ্যানালাইসিস। নিউমেরিক্যাল অ্যানালাইসিস করে প্রায় কাছাকাছি মান পাওয়া যায় বলে এটা লিখতেছি। কখন? শর্তটা কি? শর্ত হচ্ছে উচ্চতা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ থেকে অনেক ছোট হতে হবে, উচ্চতাটা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেক অনেক ক্ষুদ্র হতে হবে, ঠিক আছে? তখন গিয়ে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। এটা আসছে তোমার হচ্ছে ধারা থেকে ভেঙে ইউজ করে নিয়ে আসছে, ঠিক আছে? এটাকে ধারা আকারে ভেঙে বের করে নিয়ে আসছে আর কি, যেটাকে বলি দ্বিপদী বিস্তৃতি, বিস্তৃতি ধারা করে সেখান থেকে করে নিয়ে আসছে। এখানে একটা ছোটখাটো অংশ আমরা বাদ দিছি, দশমিকের পর একটা অংশ বাদ দিয়ে দিছি। সো এই কারণে এটা সবসময় তোমরা ইউজ করতে পারবা না। এমসিকিউতে যখন দেখতেছো খুবই ক্ষুদ্র উচ্চতা 1-2 কিলোমিটারের মধ্যেই, ঠিক আছে? পৃথিবীর জন্য 1-2 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধই হচ্ছে তোমার 8,400 কিলোমিটার, 8,400 কিলোমিটার, সেই জায়গায় 1-2 কিলোমিটার খুবই ছোট, তখন তুমি ইউজ করলে মোটামুটি চলে। বা 100 মিটার 200 মিটার তখন চিন্তা করো, 500 700 800 মিটার যখন চিন্তা করতেছো তখন তুমি করতে পারতেছো, কিন্তু তার চেয়ে বেশি হলে ইউজ করাটা উচিত হবে না। ভুল আনসার আসবে, বুঝতে পারছো স্যার? তো এটা একটু মাথায় রাখো, এমসিকিউতে অনেক সময় ইউজ করে নিতে পারবা। তুলে ফেলো। তোলা শেষ স্যার? ওকে, ভেরি গুড। এবারে আমাদের তাহলে ভূপৃষ্ঠ হতে উপরের দিকে হয়ে গেছে, এটা একটু মুছি কেমন? এবার আমরা করব হচ্ছে ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায়, ভূপৃষ্ঠ হতে নিচে বলতেছ তো। এবারে ভূপৃষ্ঠ হতে নিচের দিকে, নিচের দিকে সো এখন আমরা করব কি, পৃথিবী পৃষ্ঠ এইখানে আমরা একটা পয়েন্ট বলবো, এইখান থেকে আমরা একটা গভীরতায় চলে যাব। পৃথিবীর কেন্দ্র হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? পৃথিবীর কেন্দ্রটাকে আমরা ও বলতেছি। আমরা এখানে একটা পয়েন্ট নিয়েছি, এখান থেকে তারপর দিলাম, এইটা আমাদের এ পয়েন্ট,
এটা আমাদের বি পয়েন্ট। তো আমাদের এই যে এ বি অংশটা আছে, এটার ইয়াটা কত স্যার, গভীরতাটা কত, এইচ গভীরতা, ঠিক আছে। আর টোটাল ব্যাসার্ধ কত স্যার, টোটাল ব্যাসার্ধ এখানে পাশে লিখি, ও বি ইকুয়াল টু ক্যাপিটাল আর, এ বি ইকুয়াল হচ্ছে এইচ। তাহলে ও এ সমান আমাদের কি আসতেছে, আর মাইনাস এইচ। সো সেটাকে আমরা কেন্দ্র থেকে দূরত্ব বলতেছি, এটাকেই আমরা কি বলি, এটাকেই আমরা স্মল আর বলতে পারি, ঠিক না? কেন্দ্র থেকে দূরত্বকে আমরা স্মল আর বলতে পারি। এটা পাশে লিখে রাখলাম। এবার একটু তোমাদেরকে এটা একটু বুঝতে হবে, দেখো সবাই একটু দেখো আগে। সো আমরা বলতেছি ভূপৃষ্ঠে বা অভিকর্ষিত ত্বরণ, সরাসরি লিখি অভিকর্ষিত ত্বরণ জি ইকুয়াল জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার বলতেছি। এখন স্যার তোমাদের কাছে মনে হইতে পারে সুন্দর মতো করে আর এর জায়গায় যদি ক্যাপিটাল মাইনাস এইচ বসাই দিই তাহলে তো কাজ হয়ে গেছে। কিন্তু একবার খেয়াল করে দেখো, পৃথিবীর ভেতরে যখন চলে যাচ্ছে তাহলে একটু লক্ষ্য করো সবাই, লেখা বন্ধ করো, লেখা পরে লিখতে পারবা, আগে এটা একটু বুঝাই ফেলি তারপরে লিখিও স্যার। খেয়াল করে দেখো, পৃথিবীর ভেতরে যখন সে চলে গেছে, এই পাশের একটা অংশ আর এই পাশের একটা অংশ তারা তখন সাইড বাই সাইড আকর্ষণ করতেছে, এবং তারা একের প্রভাবে অন্যের প্রভাবটা কি হয়ে যাচ্ছে, নালিফাই হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অথবা এটা গায়েব হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পৃথিবীর এই যে একটা অংশ, হাফ অংশ, এদিকে দেখো স্যার, এই যে একটা হাফ অংশ, এই যে একটা হাফ অংশ, এগুলা আমার তখন আর কার্যকর থাকতেছে না। তাহলে পৃথিবীটা তার জন্য কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ঠিক না স্যার? যখন আমরা গর্তে ঢুকে গেছি, নিচে নেমে গেছি, তাহলে পৃথিবীটা কার্যকর, পৃথিবীটা ছোট হয়ে গেছে না? যে পৃথিবীটা তাকে টানতেছে সেই পৃথিবীটা ছোট হয়ে গেল না স্যার? কারণ এই পাশ আর এই পাশ তখন সাইড বাই সাইড টানতেছে, একটাকে একটা ক্যান্সেল আউট করে দিচ্ছে, ঠিক আছে। তার মানে তাদের কোনো প্রভাব নাই। তাহলে এখন পৃথিবীর ভরটাকে কি ক্যাপিটাল এম ধরলে চলবে? তাহলে এইখানে কিন্তু আমার ভরটা কনস্ট্যান্ট নাই, ভরটা একই থাকতেছে না। এইখানে ভূপৃষ্ঠে থাকলে ভর একরকম হচ্ছে, ভিতরে ঢুকলে ভর আরেক রকম হচ্ছে, তাহলে তো মহা সাংঘাতিক ব্যাপার। তাহলে এই ভরটাকে নিয়ে একটু কাজ কারবার করতে হবে, ঠিক আছে স্যার? তো আমরা এখানে করব কি জানো, ধরি পৃথিবীর ঘনত্ব এক এক জায়গায় এক এক রকম, কিন্তু পৃথিবীর একটা গড় ঘনত্ব ধরবো। ধরি পৃথিবীর গড় ঘনত্ব সমান রো, বা গড় ঘনত্ব রো ধরে নিব। তাহলে রো যদি হয় তাহলে সুতরাং অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু কি লিখতে পারি স্যার, রো ভি লিখতে পারি না স্যার? রো ভি লিখা মানে রো ইন্টু 4/3 পাই আর কিউব। বুঝতে পারছো স্যার? আর কিউব মানে কি স্যার? আর হইল ওই যে আমাদের কি বলতেছিলাম, ওই যে আমাদের কেন্দ্র থেকে দূরত্ব এটা দেওয়া আছে। সো আমাদের পৃথিবীটা যত বড় কিংবা ছোট হোক না কেন, ওইটুকু পৃথিবীর আমরা কি বের করে ফেলছি, এটা আয়তন বের করে ফেলছি স্যার। আয়তন আর ঘনত্ব গুণ করে দিয়ে এটা হয়ে যাবে, ঠিক কিনা স্যার? বুঝতে পারছো? আর এই যে এখানে কাজটা যে করতেছি স্যার, এটা শুধুমাত্র প্রযোজ্য হবে কোথা থেকে, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে, উপরের দিকে এই কাজটা তুমি করতে পারবা না। ভূপৃষ্ঠ থেকে করতে পারবা, ভূপৃষ্ঠতে পারবা, ভূপৃষ্ঠতে দুটাই করতে পারবা। ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে এটা ইউজ করতে পারবা, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে এটা ইউজ করতে পারবা। ভূপৃষ্ঠ হচ্ছে কমন পয়েন্ট, সো কমন পয়েন্টে দুইটা সূত্র ইউজ করতে পারবা। সো এখন যে কাজটা করবো একটু ভালো মতো করে লক্ষ্য করতে হবে স্যার। তো তাহলে আমরা অভিকর্ষ ত্বরণের জি এর একটা জেনারেল ইয়া পেয়ে গেছে কি, 4/3 পাই রো জি, আর স্কোয়ার আর কিউব কাটাকাটি গিয়ে একটা স্মল আর আছে। তো এই যে একটা সূত্র আছে, এইটা থেকে আমরা ভূপৃষ্ঠে জি এর মান একটু করি তো স্যার, ভূপৃষ্ঠে জি এর মান জি ইকুয়াল টু 4/3 পাই রো জি। ভূপৃষ্ঠের জন্য তোমার কেন্দ্র থেকে দূরত্ব কত, ভূপৃষ্ঠের জন্য কেন্দ্র থেকে দূরত্ব কত, ক্যাপিটাল আর। ভূপৃষ্ঠের জন্য কেন্দ্র থেকে দূরত্ব ক্যাপিটাল আর বসাই দিব স্যার এখানে। তাহলে এইটা একটা আমরা ফর্মুলা পেয়ে গেলাম। আরেকটা কি স্যার, ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায়,
এটাকে আমরা জি প্রাইম এইচ লিখবো স্যার। প্রাইম কেন লিখতেছি? গভীরতার জন্য, সেই জন্য লিখতেছি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে? এখানে আমাদের স্মল আর এর মান কত? ক্যাপিটাল আর মাইনাস এইচ না স্যার? ক্যাপিটাল আর মাইনাস এইচ, ক্যাপিটাল আর মাইনাস এইচ। ঠিক আছে, তো পুরা আমরা দুইটাই এর জন্য করে ফেললাম। একটা যে ভূপৃষ্ঠের জন্য হলে এখানে মান বসে দিয়ে করে ফেলছি, এইচ গভীরতা এটা পাইছি। সাধারণ ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে একদম কেন্দ্র পর্যন্ত জি এর একটা সাধারণ সমীকরণ হচ্ছে এইটা। সো এটাকে তোমরা পাশে লিখবে হচ্ছে এইভাবে, ভূপৃষ্ঠ হতে কেন্দ্র পর্যন্ত, ভূপৃষ্ঠ হতে নিচের দিকে, নিচের দিকে কেন্দ্র পর্যন্ত অভিকর্ষজ ত্বরণের সাধারণ সমীকরণ। সাধারণ সমীকরণ মানে কি? কমন ইকুয়েশন আর কি। ঠিক আছে স্যার, সাধারণ সমীকরণ হচ্ছে আমাদের এইটা। এই সমীকরণ দিয়ে আমরা নিচের দিকে হিসাব করব। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণের কম বেশি দুইটা সূত্র পেয়ে গেলাম। একটা সূত্র হচ্ছে আমাদের জি এর একটা সমীকরণ হয়ে গেল ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। জি এর একটা সমীকরণ হয়ে গেল হচ্ছে তোমার 4/3 পাই রো জি স্মল আর। তাহলে এইটা একটা, এইটা আরেকটা, এইটা হলো ভূপৃষ্ঠ এবং উপরের দিকে। আর এইটা হচ্ছে ভূপৃষ্ঠ ও নিচের দিকে। ঠিক আছে, দুইটাই জি এর ইকুয়েশন, কিন্তু দুই দিকে দুই রকম করে আগায়। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো তো স্যার দেখি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, দেখো একটু দেখো তারপরে লিখো, 1 মিনিট বন্ধ করো। সো জি এর মান আমরা যদি এখানে চিন্তা করি, ক্যাপিটাল জি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে, ক্যাপিটাল জি কনস্ট্যান্ট। পৃথিবীর ভরও পরিবর্তন হচ্ছে না উপরের দিকে উঠলে? হচ্ছে না। পৃথিবীর পৃষ্ঠে যেই পৃথিবীটা কার্যকর আছে, যেই ভরটা কার্যকর আছে, উপরের দিকে উঠলে কিন্তু পৃথিবী ছোট হয়ে আসে না। সো ওইটাই কার্যকর থাকে। তাহলে এগুলো কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টগুলোকে বাদ দিয়ে আমরা প্রপোর্শনাল হিসাবে যদি লিখতে যাই, তাহলে জি ইকুয়াল টু 1/r² হয়ে যায় না স্যার? তাহলে উপরের দিকে তাহলে স্যার দূরত্বের বর্গে, কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাই যত উপরে উঠতে থাকে জি এর মানটা কি হতে থাকে? কমতে থাকে। যদিও আর এর মানটা কি হচ্ছে? বাড়তেছে। উপরে উঠলে আর এর মান বাড়ে, কিন্তু জি এর মান কি হয়? কমে। আর এখানে একবার খেয়াল করে দেখো তো, পৃথিবীর ভেতরে যাওয়ার সময় 4/3 তো কনস্ট্যান্ট, পাইও তো একটা কনস্ট্যান্ট মান, ক্যাপিটাল জিও একটা ইউনিভার্সাল ধ্রুবক, এগুলো সবগুলো কনস্ট্যান্ট। ক্যাপিটাল জি আজীবনের একটা মান থাকে, সেটা কি বলছিলাম গত ক্লাসে? 6.673 × 10⁻11। এই ভ্যালুগুলা সবগুলো কনস্ট্যান্ট। তাহলে আমার এই ভ্যালু, এই ভ্যালু, এই ভ্যালু কনস্ট্যান্ট। পৃথিবীর ঘনত্বটা, গড় ঘনত্বটাও একটা নির্দিষ্ট মান ধরে নিচ্ছি আমরা, তাহলে এটাও কনস্ট্যান্ট। তাহলে জিটা কি হয়ে যাবে? প্রপোর্শনাল টু আর হয়ে যাবে না স্যার? তাহলে আমাদের দুই রকম পেলাম। এবার গভীরতায় যত যায় আর এর মানটা কি হতে থাকে? কমতে থাকে। সো আর যত কমে জিও কমে। তাহলে ফলাফল হিসেবে কি পাইলাম? পৃথিবীর ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি অভিকর্ষ ত্বরণ পাওয়া যায়। এখান থেকে উপরে উঠলেও তুমি কম পাবা জি এর মান, নিচে নামলেও কম পাবা। উপরে উঠলে আর বাড়ে, কিন্তু জি কমে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্কের জন্য। আর এখানে গিয়ে আর কমে, তাই জি কমে। বুঝছো ব্যাপারটা নাকি বুঝো নাই? সো এখানে লাগলে লিখে রাখো, আর বাড়ে তাই জি কমে। উপরে উঠলে আর বাড়ে, কিন্তু জি কমে। তাহলে নিচে নামলে আর কমে, তাই জি কমে। সো দুই দিকেই কিন্তু জি কমতেছে। তার মানে কি বুঝলাম? একদম ফাইনাল যে কথাটা, উচ্চতার ক্রিয়াটা কি? উচ্চতার ক্রিয়াটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলেও জি কমে, নিচে নামলেও জি কমে। সবচেয়ে বেশি জি কোথায়? সবচেয়ে বেশি জি কোথায়? ভূপৃষ্ঠে। সবচেয়ে বেশি জি হলো ভূপৃষ্ঠে। ঝটপট লিখে ফেলো।
তোলা হয়ে গেছে স্যার? আস্তে আস্তে তুলো, সমস্যা নেই। বোঝানোর সময় কম তুলবা। তোমরা বোঝানোর সময় লেখালেখি করলে পড়াটা বুঝতে পারবে না, কারণ আমি অনেকগুলো কথা বলে ফেলি মাঝখান দিয়ে। দেখছেন স্যার? মুছে দিচ্ছি। অভিজ্ঞতা চালান জিনিসটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড মজার জিনিস, এবং এই জিনিসটা তোমরা বুঝতে পারলে না অনেক কাজে আসবে। এই পড়াটা অনেক জায়গায় কাজে আসবে। ইভেন চ্যাপ্টার এইটের সাথে মিলাই একটা অঙ্ক আসছিল বুয়েটে। এই কনসেপ্টটা তোমাকে থাকতে হবে, এটা কখন, এটা কখন, এটা উপরে, এটা নিচে। গ্রুপিস্টে দুইটাই কার্যকর, গ্রুপিস্টে দুইটাই কার্যকর, ঠিক আছে স্যার? কারণ গ্রুপিস্টে তুমি ওইটাও হিসাব করতে পারতেছো, নিচেরটাও হিসাব করতে পারতেছো। তো আমরা এটা লিখে মুছলাম। এবারে আমরা 2 নম্বরটা দেখবো স্যার। 2 নম্বরটাতে কি বলতেছে? অক্ষাংশের ক্রিয়া। অক্ষাংশের ক্রিয়া। তো অক্ষাংশের ক্রিয়াতে কি হচ্ছে দেখো, অক্ষাংশের ক্রিয়াটা কি হচ্ছে একটু ভালো মতো খেয়াল করে দেখো স্যার। আমাদের পৃথিবী কি সুষম গোলক? এটা একটা সুষম, পৃথিবী কি সুষম গোলক? না। পৃথিবীটা কেমন? পৃথিবীটা উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে একটু হালকা করে চ্যাপ্টা, নাকি স্যার? এই যে পুরোটা গোল না হয়ে, হ্যাঁ, কমলা লেবুর মতো চ্যাপ্টা। আমরা এখানে একটা চ্যাপ্টা করে দিই স্যার, কিছুটা এরকম ডিমের মতো চ্যাপ্টা, ঠিক না স্যার? তো তাহলে পৃথিবীটা হালকা করে একটু ডিমের মতো কি হয়ে গেছে? চ্যাপ্টা হয়ে গেছে। যার কারণে আমরা কেন্দ্র থেকে যদি চিন্তা করি, এই দূরত্বটা আর এই দূরত্বটা নিশ্চয়ই ভিন্ন ভিন্ন আসবে। আর আমরা এটাকে কি বলতেছি? এইটা একটা আর এটা একটা ব্যাসার্ধ, কিন্তু পোলের দিকে, ঠিক আছে? বুঝতে পারছেন কি পারো নাই? সো এটা হচ্ছে তোমার মেরুর দিকে ব্যাসার্ধ, আর আরেকটা আছে তোমার, একটা হচ্ছে মেরুর দিকে ব্যাসার্ধ, আর আরেকটা হচ্ছে তোমার বিষুবীয় অঞ্চলের দিকে ব্যাসার্ধ। বিষুবীয় অঞ্চলটার দিকে ধরো যে আমরা আর নট বলতেছি বা আর ও বলতেছি। তো দেখো এই আরপি আর আরও কি সেম? আরপি আর আরও কি সেম? না, এখানে একটু বেশি হবে না আরোটা, চ্যাপ্টা হওয়ার কারণে মেরু অঞ্চলটা কমে গেছে। আচ্ছা, তো পৃথিবীতে একই, সো পৃথিবী একই। তোমরা এই সূত্র থেকে দেখি একটু বলো তো, এই সূত্র থেকে স্মল জি ইকুয়ালটা আমরা কি বলতেছি? জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো স্যার, আর পি ইজ লেস দেন আর ও। সুতরাং আমাদের কি হবে? ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর পি স্কোয়ার। এটা গ্রেটার হয়ে যাবে না স্যার? তাহলে এর মানে কি বুঝাচ্ছি? এর মানে হচ্ছে আমাদের মেরু অঞ্চলের জি বিষুবীয় অঞ্চল অরবিট অঞ্চলের জি এর চেয়ে কি হচ্ছে? বেশি হচ্ছে। এটা বুঝি নাই? হ্যাঁ, এটা হচ্ছে মেরু অংশ। এই পৃথিবীর এই অংশটাকে বলা হয় মেরু। এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে কি বিষুবীয় অঞ্চল। বাংলাদেশে বিশ্ব করেছে, ভালো মতো পড়ো নাই আর কি। বাংলাদেশে ইচ্ছা করেছে এগুলো ছিল পৃথিবীর মেরু, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কি কাজে ইউজ হয় বলো দেখি স্যার? সময় দিবস নির্ণয়, ঠিক আছে? পৃথিবী, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশের সময় আর জাপানের সময় ভিন্ন কেন? দ্রাঘিমা রেখা সে আগে আসে, তাই তার কাছে দিবসটা আগে আসে, আমাদেরটা পরে আসে। তো এগুলো দ্রাঘিমা রেখা। হ্যাঁ, দিনটা ওদের আগে শুরু হয় না? হয়তো
জাপানকে সূর্যোদয়ের দেশ বলে, জাপানের থেকে দ্রাঘিমারেখাটা মানে শুরু হয়েছে শূন্য, হ্যাঁ ওইখান থেকে শুরু হয়েছে তারিখ রেখা, আন্তর্জাতিক তারিখ রেখা, ঠিক আছে, এগুলো আমি ভুলে গেছি বাবা। দেখো মানে ওইখানে একটা খুব ইন্টারেস্টিং তারিখ রেখা আছে, যেটা হচ্ছে কি ওই রেখা পার হওয়ার সাথে সাথে ঘড়ি মানে ক্যালেন্ডারে একটা দিন চেঞ্জ করে দিতে হয়, ঠিক আছে, মানে ওইখানে জাস্ট একদিন আগে পরে, হ্যাঁ হ্যাঁ মাঝখানে ওইখানে ভূখণ্ড না দিয়ে আমরা মাঝখানে পানির অংশের মধ্যে এটা করছিল। আমার কাছে খুবই অদ্ভুত লাগে জিনিসটা, পাশাপাশি গ্রাম কিন্তু একজন একদিন আগে একজন একদিন পরে, ঠিক আছে, তারিখটা একদিন আগে আর পরে। এই বুঝতে পারছো? তার মানে আমাদের মেরু অঞ্চলে একরকম, বিষুবীয় অঞ্চলে একরকম, আর ইয়াতে একরকম। আচ্ছা বিষুবীয় অঞ্চলকে ইকুয়েটরাল বললে ই দিয়ে লিখতে পারো চাইলে, ইকুয়েটর বলে আর কি। আচ্ছা এইবারে দেখো স্যার, মেরু অঞ্চলে জি এর মান, বিষুবীয় অঞ্চলে জি এর মানগুলো তোমরা একটু লিখে ফেলো তো স্যার। দাঁড়াও এখানে আছে আমার এক্সাক্ট কয়েকটা দশমিক পর্যন্ত মানগুলো বলি আমি তোমাদেরকে, তাহলে সুবিধা হবে, এমসিকিউতে আসলে তোমরা করতে পারবা। সো তোমরা লিখো যে বিষুবীয় অঞ্চলে জি এর মান 9.78039, এইখানে বিষুবীয় অঞ্চলে জি হচ্ছে তোমার 9.78039, এটাতে বলছি নাকি স্যার? 9.78039, হ্যাঁ। আর মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.8321, এটা হচ্ছে 9.8321। দেখছো বেশ ভালো রকমের একটা পার্থক্য হয়ে গেছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। আরো দুইটা ভ্যালু চাইলে তোমরা মনে রাখতে পারো, একটা হচ্ছে কি ঢাকায় জি এর মান, ঢাকায় জি 9.7835 মনে হয়, হ্যাঁ 9.7835। এগুলো মনে রাখো, অন্তত এইচএসসি পরীক্ষা পর্যন্ত মনে রাখতে পারলে ভালো, কখনো স্যারেরা একটু চেঞ্জ করে দিয়ে দিতে পারে আর কি, ঠিক আছে। তারপর জি এর আদর্শ মান লিখবা, আদর্শ মান মানে আমরা সবগুলাকে মিলাই ঝিলাই একটা আদর্শ মান মনে করি 9.8033, যদি আমি ভুল না হয়ে থাকি, না সরি 9.80665, সরি 9.80665 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আদর্শ মান। ইনভার্স 2 হবে না? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। এটা কোন জায়গায় আদর্শ মানটা আমরা কোথায় ধরি? বলে যে তোমারটা সবচেয়ে বেশি, তোমারটা সবচেয়ে কম, তাহলে মাঝামাঝি চলে যাব। মাঝামাঝি এটা কি বলে হয়? 45 ডিগ্রি অক্ষাংশে। কোথায়? 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটা এখান থেকে হয়ে আসে। দ্রুত তুলে ফেলাম। 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে নিতে হবে, কারণ ওইখানে সমুদ্র সমতলটাই হচ্ছে আমরা লেভেল ধরি, ঠিক আছে। আচ্ছা এটা তোলা হয়ে গেছে স্যার, আকৃতিটা হয়ে গেছে ঝটপট। একটু আমরা তোমাদের থেকে 5-7 মিনিট সময় নিব, পৃথিবীর ঘূর্ণনের ক্রিয়াটা একটু বুঝাই দিব, একসাথে না পড়ালে এগুলো ভালো লাগে না। 5-7 মিনিট সময় নিব, লিখে ফেলছে এগুলা, ঝটপট তুলে ফেলো। হোপফুলি তুলে ফেলছো, না তুললে পাশের জন থেকে তুলে নিও, বা ভিডিও আপলোড করে তখন তুলে নিও। আচ্ছা এবারে আমাদের তৃতীয় যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের কারণে, পৃথিবীর ঘূর্ণনের কারণে। তো পৃথিবীর ঘূর্ণনের ক্রিয়া, আমরা যদি পৃথিবীর ঘূর্ণনের ক্রিয়াটা হিসাব করি তাহলে খেয়াল করো। আচ্ছা তোমাদেরকে আমরা কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী বল বলছি না? আচ্ছা
এর দ্বারা একটা জিনিস বুঝতে পারছিলাম, মনে আছে, কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে চায় তখন সে বাইরের দিকে ছিটকে যেতে চাচ্ছে না স্যার? এরকম পৃথিবীও তো স্যার নিজ অক্ষের চারিদিকে ঘুরতেছে। সো আমরা তো পৃথিবীর উপরে বসে আছি, ঠিক কিনা? তো এখানে আমি ধরো বসে আছি, পৃথিবীটা ঘুরতেছে এই অক্ষের চারিদিকে, তো আমিও তো নিশ্চয় এখানে একটা বৃত্তাকার পথে ঘুরতেছি। আমার বৃত্তাকার পথটা কেমন হবে স্যার? এইরকম একটা বৃত্তাকার পথ হবে না স্যার? দেখো না, পৃথিবীর ঘোরার সাথে সাথে আমাকে যদি একটা বিন্দু ধরে তুমি চিন্তা করো, তাহলে এই আমার এই গতিপথটা বৃত্তাকার হবে না একটা? হবে কি না? ধরো আমার আরেক বন্ধু আফ্রিকায় বসে আছে, আমার আফ্রিকান ফ্রেন্ড, সে কিভাবে ঘুরবে? সে ধরো যে এইভাবে ঘুরতেছে, ঠিক আছে স্যার? তাহলে এক একজনের জন্য বৃত্তটা এক এক রকম হচ্ছে, বুঝছো ব্যাপারটা? মানে দুঃখিত, একটু একটু গুছাই আঁকি, জিনিসটা একটু সুন্দর মতো না আঁকলে সুন্দর লাগবে না। এটা একটা, তো আমি ঢাকায় আছি, ধরো ঢাকারটা মোটামুটি একটু নিচের দিকেই হবে। ঢাকা কোন জায়গায় জানো? অক্ষাংশে। ঢাকা অক্ষাংশে 23 ডিগ্রি না 22.5 বা 23.5 এরকম কিছু একটা, বাংলাদেশে এরকম জায়গায় আর কি। সো আমরা ধরো যে অনেকটা এই জায়গায় আছি, তো আমাদের জন্য জিনিসটা আরেকটু বড় হবে, ঠিক আছে? হোপফুলি এখন ঠিক আছে। এখন এক একজন আমরা এক এক বৃত্তাকার পথে কি করতেছি? সার্কুলেট করতেছি। তো এই যে বৃত্তাকার পথে ঘুরতেছি, ঘোরার সময় আমি বাইরের দিকে ছিটকে যেতে চাচ্ছি না স্যার, ঠিক কিনা? আমরা কেন্দ্রমুখী বল বিমুখী বলের ইয়া করছি, তাকে ঘোরার জন্য ভেতরের দিকে কি আসতে হবে? তার জড়তার কারণে সে বাইরে চলে যেতে চাইবে, যেটাকে আমরা বেটার বোঝার জন্য বলে নিচ্ছি যে এত কিছু না করে একটা সুডো ফোর্স, মিথ্যা একটা বল, যে বলটার এক্সিস্টেন্স নাই কিন্তু আছে বলে মনে করে নিয়ে একটা কেন্দ্র বিমুখী বল ধরতে পারি। অর্থাৎ ওই কেন্দ্র বিমুখী বলের প্রভাবে সে বাইরের দিকে কি হচ্ছে? চলে যেতে চাচ্ছে, সে ঘুরতেছে তাই বাইরের দিকে যাচ্ছে। তো মনে রাখবো কিভাবে? কেন্দ্র বিমুখী বলটা মনে রাখবো কিভাবে? ঘুরলেই বাইরের দিকে যেতে চাইবে, ঠিক কিনা? তো সে বাইরের দিকে যেতে চাচ্ছে মানে বাইরের দিকে একটা কি আছে? কেন্দ্র বিমুখী বল আছে। ক্যালকুলেশনের সুবিধার জন্য কেন্দ্র বিমুখী বল ইউজ করতে পারি আমরা, ঠিক আছে না স্যার? কেন্দ্র বিমুখী বলটা কার্যকর আছে ধরতে পারি। তাহলে বাইরের দিকে একটা কি আছে? কেন্দ্র বিমুখী বল আছে, এফ সি লিখলাম স্যার। বাইরের দিকে একটা কেন্দ্র বিমুখী বল আছে, আর পৃথিবীর কেন্দ্র এই জায়গায়, পৃথিবীর কেন্দ্র তাকে টানতেছে কোন দিকে? এদিকে। এফ ধরো এটা জি গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে টানতেছে, বুঝতে পারছো? তো আমরা এইখানে কি চিন্তা করব? এইখানে আমরা চিন্তা করব এই যে এফ সি এর যে অংশটা পৃথিবীর গ্র্যাভিটি কমাই ফেলতেছে সেটা কি হবে? এই কোণটাকে আমরা ল্যামডা বলি, অক্ষাংশের কোণটাকে আমরা ল্যামডা বলি। এই যে অক্ষাংশে যে ল্যামডা, সেই ল্যামডাটা আমাদের কি হবে? অক্ষাংশে আমরা যেই ল্যামডা কোণটা পাবো সেই ল্যামডা কোণটাও আমরা কি করতেছি? এখানে নিয়ে আসছি। কেন? অনুরূপ কোণ বলে নিয়ে আসতে পারতেছি, পারবো? পারবো। তাহলে পৃথিবী থেকে এখানে আমরা কি লিখতে পারি? কস ল্যামডা লিখতে পারেন উপাংশ। তাহলে কেন্দ্র বিমুখী বলের একটা উপাংশ পৃথিবীর যে আকর্ষণ বল আছে, অভিকর্ষ বল আছে, সেই অভিকর্ষ বলটাকে কি করে ফেলতেছে? কমাইয়ে ফেলতেছে না স্যার আমাকে? তাহলে আমরা কেন্দ্র বিমুখী বলের কনসেপ্ট পড়ার সময় বলছিলাম কি, যদি কেন্দ্র বিমুখী বল দিয়ে ক্যালকুলেশন করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা লব্ধি বল ওই বরাবর শূন্য ধরে নিতে পারবো, ঠিক না স্যার? লব্ধি বল শূন্য ধরে করার জন্যই তো কেন্দ্র বিমুখী বল করি, ঠিক না স্যার? ওকে, তাহলে এইদিকে কেন্দ্র বিমুখী বল আছে আর এইদিকে অভিকর্ষত বল আছে। তাহলে এই দুইটা বল মিলে মিশিয়ে আমার উপর প্রভাবটা কি? লব্ধি বলটা কি আসবে? শূন্য আসবে। এবার দেখো কি জন্য তোমাদেরকে চ্যাপ্টার 4 এর কনসেপ্ট পড়াটা ইম্পর্টেন্ট বলছিলাম, মনে আছে? সো এগুলা কিন্তু এখানে কাজে আসতেছে। আমি এখন যারা আমার প্রথম থেকে ক্লাস করছো তারা আমার অর্ধেক কথাই বুঝতেছো যে জিনিসটা আসলে কি বুঝাতে চাচ্ছে, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের লব্ধি বলটা শূন্য ধরতে পারতেছি, বাকিরাও মুখস্থ এটা মাথায় রাখবা। কেন্দ্রবিমুখী বল দিয়ে যদি করি তাহলে আমার চিন্তা করতে হবে এই দুটা বল ছাড়া আর কোনো বল নাই, লব্ধি বল শূন্য। আমরা এভাবে বসাই দিতে পারি, ঠিক আছে না স্যার? কিন্তু এখানে কথা আছে, ওয়েট, লব্ধি বল শূন্য হলে তুমি কি করতা? এখানে শূন্য হবে না, সরি, ওয়েট রাখো। এখানে শূন্য হলে তুমি কি করতা? ভাসতা। আচ্ছা, আমি কি ভাসতেছি বাচ্চারা? আমি কি ভূপৃষ্ঠে ভাসতেছি? এইবার যদি ভূপৃষ্ঠ থেকে আমাকে একটা গর্ত করে ফেলে দেওয়া হয় তাইলে কি আমি ভেসে থাকবো সুপারম্যানের মতো? আমি ভেসে থাকবো না। তার মানে দাঁড়াচ্ছে লব্ধি বলটা শূন্য হয়নি। লব্ধি বলটা শূন্য হলে আমি ওই জায়গায় কি থাকতাম? স্থির থাকতাম। কিন্তু এখানে যদি একটা গর্ত করে রেখে দেওয়া হয় তখন কিন্তু আমরা নিচের দিকে টান তারপরে অনুভব করছি, ঠিক না? তার মানে এরপরেও আমার এই জিটা থেকে কিছু অংশ এটা আমার খেয়ে ফেললো, এখানে
আর বাকিটুকু অবশিষ্ট থাকতেছে। যেইটুকু অবশিষ্ট থাকতেছে সেটাকে আমরা কি বলতেছি, নতুন করে একটা অভিকর্ষজ বল বলতেছি, যার কারণে আমার উপর একটা ত্বরণ থাকবে, সেটাকে আমরা কি বলবো, লব্ধি অভিকর্ষজ ত্বরণ যেটা সেটা বলবো। সেটাকে আমরা লিখবো কিভাবে জানো, এম জি ল্যামডা, এভাবে লিখবো, বুঝতে পারছো? সো ওই ল্যামডা পজিশনে বিভিন্ন পজিশনের জন্য আমরা বিভিন্ন রকম পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি একটু ভেঙে লিখে ফেলি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল জিটা। যদি পৃথিবী না ঘুরতো, পৃথিবী না ঘুরলে আমরা যে জিটা পেতাম, অর্থাৎ যেই জিটাকে আমরা প্রকাশ করতেছিলাম এভাবে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার দিয়ে যেটাকে প্রকাশ করতেছিলাম সেটা পাবো, ঠিক কিনা স্যার? সেটা এখানে। কিন্তু এখানে আমার কি হচ্ছে, এখানে আমরা কি করব, বস্তুটার ভর, এটা আমার ভর, এটা সব জায়গায় আমার ভর, বস্তু যেহেতু আমি ঘুরতেছি আমার ভরটা নিয়ে কাজ করতে হবে। আমার জায়গায় যদি ডাইনোসর হয় ডাইনোসরের ভর নিতে হবে, ঠিক আছে স্যার? তা এখানে হবে হচ্ছে স্যার এম ওমেগা স্কোয়ার, এম ওমেগা স্কোয়ার আর নিব। আর মানে কি স্যার? আর মানে ঘূর্ণন ব্যাসার্ধ। তোমরা একটু খেয়াল করো, আমি চিত্রটা আরেকবার আঁকতেছি। আমার যদি অবস্থান এই জায়গায় হয়, এভাবে যদি ঘুরে বস্তুটা ধরু, এটা যদি আমার গোলক হয়, এই গোলকে যদি এটা এইভাবে ঘুরে, তাহলে এইখানের ব্যাসার্ধটাই আমার ঘূর্ণন ব্যাসার্ধ না স্যার? আচ্ছা, ঘূর্ণন ব্যাসার্ধটা এবার আমরা মানটা বের করতে হবে, নাইলে সাংঘাতিক বিপদ হবে। এটা পৃথিবীর ব্যাসার্ধ, আর এখানে আমরা স্মল আর কস ল্যামডা লিখতেছি, এইখানে আমরা এম জি ল্যামডা লিখবো। এম 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 সব জায়গা থেকে চলে যাবে। কিন্তু এখানে একটা ছোটোখাটো কাজ করব, সবাই একটু তাকাও। এই পৃথিবীর এই অংশটার জন্য আমরা এখানে ল্যামডা বলতেছি, কারণ এটাকে আমরা কি বলি, অক্ষাংশ বলি, ঠিক না স্যার? অক্ষাংশ একটা কোণ, এই কোণটার সাথে একান্তর কোণে এখানে একটা ল্যামডা পেয়ে যায়। তো আমাদের নতুন করে একটা ও বি, আর এটাকে বলতেছি ও এ বি ট্রায়াঙ্গেলটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমার যে ব্যাসার্ধটা আছে, ঘূর্ণনের যে ব্যাসার্ধটা আছে, সেই দাগটা পৃথিবীর ব্যাসার্ধটা আর এই লম্ব দূরত্বটা, এইগুলার মিলে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে না? সেই ত্রিভুজে ত্রিভুজ ও এ বি এ আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে কি তোমার ভূমি বাই অতিভুজ। দেখো, কোণের সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ভূমি, কোণের সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ভূমি। সো ভূমি বাই অতিভুজ যদি আমরা করি, যে আর ডিভাইডেড বাই আর ইকুয়াল টু কস ল্যামডা বলতে পারি না, তো স্মল আর ইকুয়াল টু কি লিখতে পারি, আর কস ল্যামডা লিখতে পারি। তো সেই সুবাদে এটাকে নতুন করে কি লিখতে পারি, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা, আগে থেকে একটা কস ল্যামডা ছিল, স্কোয়ার হয়ে যাবে, ইকুয়াল টু জি ল্যামডা হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং জি ল্যামডা পৃথিবীর ঘূর্ণনের কারণে জিটা হয়ে যাচ্ছে, জি থেকে এইটুকু অংশ বাদ চলে যাচ্ছে। পৃথিবী থেকে আমাদের জাস্ট এইটুকু অংশ এক্সট্রা বাদ চলে যাচ্ছে। ওমেগাটা কি, পৃথিবীর ঘূর্ণন কম্পাঙ্ক যেটা আছে, কৌণিক কম্পাঙ্ক যেটাকে বলতেছি, ওটা কেমনে পাবো? পৃথিবীর পর্যায়কাল আমরা জানি, পৃথিবী কত সময় পরে পরে একবার ঘুরে, 24 ঘন্টা। ভেরি গুড। তাহলে পৃথিবীর পর্যায়কাল, ঘূর্ণনের পর্যায়কাল কত? 24 আওয়ার। এখান থেকে আমরা ওমেগা বের করে ফেলতে পারবো, টোয়াইস পাই ডিভাইডেড বাই টি করে আমরা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো নাকি পারো নাই? বের করে আমরা বসাই দিব, বের করে আমরা বসাই দিব। এবারে দেখবো পৃথিবীর ঘূর্ণন কত হয়ে গেলে আমরা ওজনহীন অনুভব করব, যেটা বলতেছিলাম কি, যেটা ওই জিরোর কথা বলতেছিলাম। পৃথিবী কত জোরে ঘুরলে এটা ওজনহীন অনুভব করবে, জি এর নিচে ল্যামডা স্যার এটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা কি খেয়াল করছো, এক এক জায়গায় পৃথিবীর এক একটা জায়গায় এক একটা অক্ষাংশে আমার এই ঘূর্ণনের প্রভাবটা এক এক রকম হয়। মেরু অঞ্চলে ল্যামডার মান কত হয়? 90 ডিগ্রি হয়। মেরু অঞ্চলে 90 ডিগ্রি হয়, তার কারণে এটা শূন্য হয়ে যায়, ঘূর্ণনে কোনো প্রভাব নাই। মেরু অঞ্চলে ঘূর্ণনে কোনো প্রভাব নাই। বাচ্চারা, মেরু অঞ্চলে ল্যামডার মান কত? 90, cos 90 এর মান কত? 0। তাহলে এটার কারণে ঘূর্ণনে কোনো প্রভাব নাই। পৃথিবীর ঘূর্ণনের প্রভাব কোথায় নাই যদি জিজ্ঞেস করে? মেরু অঞ্চলে ঘূর্ণনে কোনো প্রভাব নেই, অভিকর্ষ ত্বরণ অপরিবর্তিত থাকে। বিষুবীয় অঞ্চলে সবচেয়ে বেশি হয়, কেন? cos 0 এর মান, বিষুবীয় অঞ্চলে cos ল্যামডার মান হচ্ছে তোমার cos 0। তাহলে এখানে যদি 0 বসাই, তাহলে আমরা ওমেগা স্কয়ার আর সর্বোচ্চ ভ্যালুটা পাবো। cos এর 1 ভ্যালুটা তো সর্বোচ্চ মান, তাহলে বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম হয়। এমনিতেও গরিব, এমনি তো ব্যাসার্ধ বড় হওয়ার কারণে গরিব ছিল, তার মধ্য থেকে আরো বেশি খেয়ে যায় কিসের কারণে? ঘূর্ণনের কারণে। তো এটা কিন্তু আবার তোমার অক্ষাংশের উপর নির্ভর করে, সেটা মাথায় রাখবা। বুঝতে পারছো স্যার? তো এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং বিষয়। তো এরকম প্রশ্ন অনেক সময় চলে আসে, এরকম এই সূত্রটা দিয়ে আমরা অনেক মজার মজার প্রবলেমগুলো করব। এই প্রবলেমটা যেটা বলছি যে পৃথিবী যদি
কত কত সময় একবার ঘুরে গেলে, অর্থাৎ পৃথিবীর ঘূর্ণনটা কেমন হলে আমাদের পৃথিবী থেকে প্রত্যেকটা বস্তু ওজনহীন অনুভব করবে। আমার এটা শুনলে কিছুটা কিয়ামতের বর্ণনা, যে আমাদের ইসলাম ধর্মে যারা আছে তারা জানো যে কিয়ামতের বর্ণনা কিছু কিছু জিনিস মনে পড়ে, যে পৃথিবী চাঁদ সূর্য উল্টা দিকে উঠতে শুরু করবে, তারপর হচ্ছে পৃথিবী হচ্ছে তোমার অনেক জোরে ঘুরবে, পাহাড় থেকে শুরু করে সব কিছু ভাসতে থাকবে। তো আমার কাছে মনে হয়, আমি তো জানি না, আল্লাহু আলাম জানে কিভাবে ধ্বংসটা হবে, আমার কাছে মনে হয় পৃথিবীর স্পিডটা বেড়ে যাবে, পৃথিবীর ঘূর্ণন স্পিডটা মানে বেড়ে যাবে, সব কিছু তখন তুলার মতো উঠতে থাকবে, কারণ কেউ ওজন অনুভব করবে না। ঘূর্ণনটা চিন্তা করে দেখো, এই পৃথিবী যদি অনেক স্পিডে ঘোরা শুরু করে, মানে এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, যা কিছু সবগুলো উপরে গিয়ে একদম কি ভাসতে থাকবে। বুঝতে, গতিশীল অবস্থা থেকে, হ্যাঁ হ্যাঁ, থেমে গেলে অভিজ্ঞতা ত্বরণ বেড়ে যাবে না। থেমে গেলে বলতে কোন ধরনের থেমে যাওয়ার কথা বলতেছ? ওইটা আরেকটা কারণ, মোমেন্টামের কারণে তুমি বলছো হঠাৎ করে থেমে গেলে ওইরকম হতে পারে। সো অনেকভাবে ধ্বংস হতে পারে, আল্লাহ জানে। ঠিক আছে স্যার, তাহলে তোমরা এটুকু কি বুঝতে পারছো যে এর বিভিন্ন পরিবর্তন মাথায় ঢুকছে? ঠিক আছে, নেক্সট দিন 5 মিনিট আরেকবার একটু রিভিউ করে দিব এই সূত্রগুলা, তোমরা একটু বাসে ভালো মতো পড়ে আসবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।